বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এসএলএসটি পরীক্ষা রিটেন পাস করে রয়েছে এবং ভেরিফিকেশন ডাক পেয়েছো বা ইন্টারভিউতে ডাক পেয়েছো। প্রচুর রিকোয়েস্ট, পার্সোনালি প্রচুর এসএমএস আমি পাচ্ছি যে ম্যাম একটা ফ্রি ডেমো ক্লাস দিন, আমাদেরকে ডেমো দেখান, প্রকৃত ডেমো কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত। তো চলো আজকে সবার রিকোয়েস্টে ফ্রি ডেমো ক্লাস। তো প্রথমেই শুরু করছি। দেখো, বোর্ড কেমন হওয়া উচিত, বোর্ড ওয়ার্ক করতে হবে। তোমরা যেখানে ডেমো ক্লাসটা দেবে সেখানে এটা একদম নিশ্চিত যে বোর্ড থাকবে। তো ভালো করে দেখো, বোর্ডের এক পাশে রয়েছে শ্রেণী, তার নিচে রয়েছে বিষয়, মাঝখানে রয়েছে একক, নিচে উপ একক। যদি প্রয়োজন হয়, এমন অনেক বড় পিস আছে যে পিসটা তুমি গোটাটা পড়াবে না বা একটা ক্লাসে গোটাটা পড়ানো যায় না, সেই জন্যই উপ এককের ব্যবস্থা। এককে কি লিখতে হয়, যে বিষয়টা তুমি পড়াচ্ছ, যেমন কবিতা পড়াবে, গোটা কবিতার নাম অভিষেক, এককে লিখবে অভিষেক। উপ এককে কি থাকবে, অভিষেকের কোনখান থেকে কোনখান পর্যন্ত তুমি আজকে পড়াচ্ছ সেই জায়গাটা থাকবে উপ এককে। নেক্সট কি থাকবে, এদিকে তারিখ থাকবে। আমি তারিখটা লিখেই নিয়েছি যেহেতু আমি 17 তারিখে করছি ক্লাসটা, তো 17 তারিখ এখানে লেখাই আছে। তোমাদেরকে করতে হতে পারে যে যখন তোমরা ক্লাসটা নিতে যাবে তখন উঠে তারিখটা লিখতে হতে পারে, তারিখ লিখবে, শ্রেণী লিখবে, বিষয় লিখবে, কারণ প্রত্যেকের তো ভিন্ন ভিন্ন হবে। শ্রেণীটা যদিও বা নবম দশম এরকম সিমিলার হতে পারে, কিন্তু হতে পারে তোমার আগে যে করে গেল সে নবম করলো, তুমি দশম করছো। তো সেই ক্ষেত্রে নিজের শ্রেণী, নিজের বিষয়টা বাংলায় থাকবে সবার ক্ষেত্রে কমন, তো সেগুলো নিজেকে লিখে নিতে হবে। স্পেসিফিক্যালি একক উপ একক নিজেকে মেনশন করতে হবে। তো এইটুকুনি একটা প্রাথমিক কথা বলে দিলাম। কিভাবে ক্লাস শুরু করবে, প্রথমেই তুমি ক্লাসে এন্ট্রি নিলে, তুমি প্রবেশ করলে, তোমার ডেমোর জায়গায় এসে দাঁড়ালে, দেন তুমি ক্লাসটা শুরু করছো। তো ডেমনস্ট্রেশন শুরু করার আগে প্রথমেই একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের জন্য ভীষণ ভালো একটা সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করে বা ফোন করে জানাচ্ছ যে তোমরা একেবারেই ডেমো দিতে পারছো না, বা ডেমো দিতে গিয়ে তোমরা আটকাচ্ছ, তোমাদের বলাতে প্রবলেম আছে, তোমরা বলতে ভয় পাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ, স্মার্টলি যে স্পিকিং করার ক্যাপাসিটি বা ক্ষমতা সেটা তোমাদের নেই, বা সবথেকে বড় কথা কনফিডেন্সটাই নেই। তোমাদের জন্য একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যারা আমার তরফ থেকে কোর্সটা পারচেস করোনি, তোমরা অলরেডি নিশ্চয়ই দেখেছো প্রত্যেকেই যে আমি একটা কোর্স দিয়েছিলাম তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনের জন্য। তো অনেকে যারা সেই কোর্সটা নিয়েছো তারা নিশ্চয়ই জানো সেখান থেকে তোমরা প্রচুর ক্লাসেস, ডেমো সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো যারা আমার থেকে সেই ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাসটা পারচেস করতে পারোনি তাদের জন্য খুব ন্যূনতম একটা অর্থের বিনিময়ে, তো যেটা হচ্ছে অ্যামাউন্টটা 499, তো 499 টাকার বিনিময়ে তোমরা একটা নতুন বিষয় পারচেস করতে পারো। সেটা হচ্ছে রেকর্ডেড ডেমো ক্লাস। যাদের মনে হচ্ছে একদমই তারা ডেমোটা নিজের থেকে দিতে পারবে না, তাদের জন্য আমি এই সুযোগটা দিচ্ছি। তোমরা ইচ্ছে হলে আমার থেকে টোটাল 8টা, 9-এর 4টে, 10-এর 4টে, 2টো গদ্য 2টো পদ্য, 10-এরও তাই 2টো গদ্য 2টো পদ্য, টোটাল 8টা রেকর্ড ডেমো ক্লাস পারচেস করতে পারো। যদি মনে হয় একদম সেটাই দেখে তোমরা ইন্টারভিউতে গিয়ে বলতে চাও, বলে দেবে, সেটাও তোমরা কিন্তু করতে পারো। তো সেই জায়গা থেকে বলছি, যারা চাইছো শেষ মুহূর্তে একদম কিছু একটা হাতের কাছে প্রিপারেশন তৈরি করতে, রেডি হতে, তারা 499 দিয়ে, মানে মাত্র 499 টাকার বিনিময়ে কিছু রেকর্ড ক্লাস পারচেস করে নিতে পারো আমার থেকে। সেটার দ্বারা তোমরা কিন্তু ডেমোর জন্য প্রিপারেশন নিয়ে যেতে পারো। তো এই কোর্সটা পারচেস করার জন্য কন্ট্যাক্ট করবে যে নাম্বারে, সেই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো 8293588959। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু যারা ডেমো ক্লাস পারচেস করতে চাইছো, শুধুমাত্র ডেমো ক্লাস, প্রথমেই বলে রাখছি যারা ফুল কোর্স পারচেস করেছো তাদের জন্য এটা প্রয়োজন নেই, কারণ তারা ফুল কোর্সের ভেতর আরো অনেক কিছু এক্সট্রা জিনিস পেয়ে যাচ্ছ। তো যারা সেটা পারচেস করোনি তাদের জন্য বলছি শুধুমাত্র কিছু ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাস পারচেস করার জন্য তোমরা এই নাম্বারে কল করে একদম লাস্ট মিনিট প্রিপারেশন নিতে পারো। তো চলো এবার এইটা বাদ দিয়ে বা এই বিষয়গুলোর বাইরে গিয়ে আমি একটা ডেমো তোমাদেরকে দেখাচ্ছি। সেই ডেমোটা দেখে তোমরা দেখো কেমন লাগছে, বা তোমাদের যে ডেমো তোমরা দিচ্ছ সেটা সেই লেভেলের হচ্ছে কিনা। তো প্রথমে তোমরা ক্লাসে এন্ট্রি করবে, এসে দাঁড়াবে বা ডেমোর জায়গায় উঠে এসে দাঁড়াবে, খুব স্মার্টলি শুরু করবে। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আপনাকে কি আমি ছাত্রছাত্রী ভাবতে পারি, আপনাদেরকে আমি ছাত্রছাত্রী ভেবে পড়াচ্ছি, এই সমস্ত কথা বলার কোনো দরকার নেই। ডিরেক্ট তোমার অ্যাপ্রোচ, তুমি ওয়ান ওয়ে কনভারসেশন করবে, ডিরেক্ট তুমি বলতে শুরু করে দেবে, তুমি ভেবেই নেবে তোমার সামনে ছাত্রছাত্রী বসে আছে।
কাউকে জিজ্ঞেস করার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, কাউকে এগুলো বলতে যাবে না। ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদেরকে কখনোই বলতে যাবে না যে আমি আপনাদেরকে প্রশ্ন করছি একটু উত্তর দেবেন প্লিজ, এইসব করতে যাবে না। অ্যাপ্রোচটা কেমন হবে একটু দেখে নাও। তো প্রথমেই ঢুকে দাঁড়াবে, ডেমনস্ট্রেশনের জায়গায় এসে দাঁড়াবে, দাঁড়িয়েই বলতে শুরু করে দেবে, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পাঠ্য বিষয় থেকে একটা অপূর্ব বিষয় তোমাদেরকে পড়াবো। এবং এই কথাগুলো বলতে বলতে বোর্ড ওয়ার্ক করতে শুরু করে দেবে। একটু ভালো করে লক্ষ্য করবে, আমি এখানে ডিরেক্ট ডেমো দিচ্ছি না, তোমাদেরকে বোঝাচ্ছি ডেমো কিভাবে দিতে হয়, সেই জন্য আমি এক্সট্রা কিছু কথা বলছি। প্রথমে দাঁড়িয়ে কি বললাম, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পাঠ্য যে জায়গাটা রয়েছে তোমাদের পাঠ্য বই থেকে আমি একটি অপূর্ব সুন্দর বিষয় পড়াবো। এটা বলতে বলতে তুমি শ্রেণী নিচ্ছ, তো শ্রেণী নবম, এগুলো মুখে বলার দরকার নেই, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। বিষয় বাংলা, কি বলতে বলতে লিখছো যে না আজকে আমি তোমাদেরকে একটা অপূর্ব সুন্দর বিষয় তোমাদের পাঠ্য থেকে পড়াবো। তো চলো আজকে সেই বিষয়টা জানি। আচ্ছা, তোমাদের স্কুলে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালন হয় খুব সমারোহ করে, খুব শ্রদ্ধার সঙ্গে। আমরা পতাকা উত্তোলন করি, তোমরা লজেন্স বিস্কুট খাও, বিভিন্ন দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি করা হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই স্বাধীনতা দিবস পালন করার কেন প্রয়োজনীয়তা পড়লো জানো? তার কারণ এটাই যে আমরা একদিন পরাধীন ছিলাম, আমরা ব্রিটিশদের দ্বারা পরপদানত অবস্থায় ছিলাম, ব্রিটিশরা আমাদেরকে অধীনস্থ করে রেখেছিল, তো আমরা পরাধীন ছিলাম। তো সেই সময় ব্রিটিশদের এই অন্যায় অত্যাচারকে কেন্দ্র করে ব্রিটিশদের দ্বারা যে সমস্ত ভারতবাসীরা ভারত মাতৃকাকে স্বাধীন করার জন্য, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য লড়ছেন, সেই সমস্ত বিপ্লবীদেরকে যেভাবে করে জেলে ভরে রেখেছিল, কারাবদ্ধ করে রেখেছিল, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গল্প কবিতা গান এগুলো রচনা করেছিলেন বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকরা। তাদের মধ্যে একজন হলেন কাজী নজরুল ইসলাম। তার লেখা একটা বিখ্যাত কবিতা আজকে আমি তোমাদেরকে পড়াবো। কবিতার নাম ভাঙার গান। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ম্যাম, কবিতার নাম ভাঙার গান কেন? কোনো কিছু ভাঙা তো প্রকৃতপক্ষে ভালো নয়, তাহলে কবিতার নাম এরকম হলো কেন? প্রকৃতপক্ষে এখানে কাজী নজরুল ইসলাম বলেছেন সেই সমস্ত অত্যাচারীদের অত্যাচারের যে পরিবেশ বা পরিস্থিতি সেইটাকে ভাঙতে, অর্থাৎ কোনো নেতিবাচক জিনিসকে যদি ভাঙা হয় সেটা ইতিবাচকতার জন্য ভাঙা হয়, সেই ভাঙা কিন্তু প্রকৃতপক্ষে ভালো। এই ভাঙা কিন্তু কোনো ভালো জিনিসকে ভাঙা নয়, কোনো খারাপ জিনিসকে ভেঙে নতুন শুভ জিনিসের সূচনা করা। তো চলো ভাঙার গান কবিতাটা আজকে এইভাবে করে শুরু করা যাক। কবিতার লাইন ধরে ধরে আমি এখন ব্যাখ্যা করব। তো প্রসঙ্গত যে জায়গাটা, যে উপ এককটা আজকে তোমরা পড়বে সেটা হলো কারার ওই থেকে, অর্থাৎ কারার ওই লৌহ কপাট, সেখান থেকে তোমরা কিন্তু পড়বে হীন তথ্য কেড়ে পর্যন্ত। তো এই হচ্ছে তোমাদের আজকে উপ একক। তো এই জায়গাটা আমি কেন নিলাম, তার কারণ হচ্ছে পুরো কবিতাটা পড়বার মতো সময় তুমি ডেমোতে পাবে না, যতটুকু পড়াবে সেটাই হচ্ছে উপ একক, সেইটাকে তুমি আগে থাকতে ভাগ করে নিতে পারো। এবার তুমি তোমার মূল বিষয় শুরু করছো, লাইন ধরে ধরে পড়াতে শুরু করছো। তো তোমার বোর্ড ওয়ার্ক হয়ে গেল, সঙ্গে বোঝানো চলছে কিভাবে শুরু করবে। তো চলো আমরা এবার মূল কবিতা প্রসঙ্গে বিষয়বস্তুটা বুঝবো। নজরুল বলছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। প্রকৃতপক্ষে কবিতার প্রত্যেকটা লাইন এখানে খুব গুরুত্বপূর্ণ। কারার ওই লৌহ কপাট, লৌহ কপাট শব্দের অর্থ হচ্ছে লোহার দরজা, এবং কারা, কারা মানে কারাগার, বন্দিশালা, সেই কারাগার অর্থাৎ বন্দিশালার লৌহ কপাটকে ভেঙে ফেলে লোপাট করার কথা বলছেন কবি। লোপাট করা মানে উধাও করে দেওয়া। কেন উধাও করে দেওয়ার কথা বলছেন? কারণ এই কারাগার, এই বন্দিত্ব প্রকৃতপক্ষে আমাদের জন্য ভালো নয়, আমাদের ভারতবাসীদের জন্য সেটা লাঞ্ছনার, বঞ্চনার, অপমানের, অত্যাচারের। তাই এই কারাগারের লৌহ কপাট আমাদেরকে ভেঙে ফেলতে হবে, লোপাট করতে হবে। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। শিকল পূজার পাষাণ বেদী বলতে কি বোঝানো হচ্ছে এখানে? না, যেখানে শিকল বা শৃঙ্খলকে পুজো করা হয়। এবার যে কোনো ধরনের বন্ধন বা শৃঙ্খল কারুর জন্য, কোনো দেশের জন্য, কোনো জনজাতির জন্য আদৌ কিন্তু ভালো নয়। তো সেই শৃঙ্খলকে যেখানে পুজো করা হয় পাষাণ বেদির ওপর, পাথরের বেদির ওপর, যেখানে আমাদের দেশের মহান বিপ্লবীদেরকে ফাঁসি কাষ্ঠে চড়ানো হয়, তাদেরকে বন্দি করে রাখা হয় শিকল দিয়ে বেঁধে, সেগুলোকে আমরা সব ভেঙে ফেলতে চাই। ওরেও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিষান, রক্ত নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কবি কি বলছেন এখানে? কবি তরুণ ঈশানকে ডাক দিচ্ছেন। এখানে তরুণ ঈশান বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে তরুণ ঈশান বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে তরুণ মহাদেবকে, ধ্বংসের দেবতাকে, দেবাদিদেব মহাদেব, যিনি রুদ্রদেব। আমরা বহু ক্ষেত্রে দেখেছি, এটা পৌরাণিক নাম মহাদেবের।
যে পৌরাণিক নামকে নজরুল ইসলাম গ্রহণ করেছেন তার বহু রচনায়। তো এখানেও সেইভাবেই তরুণ ঈশানকে তিনি আহ্বান জানাচ্ছেন, ধ্বংসের দেবতাকে আহ্বান জানাচ্ছেন, তার প্রলয় বিষাণ বাজিয়ে তিনি তাকে আসতে বলছেন। বিষাণ এক ধরনের রণবাদ্য, এক ধরনের বৃহৎ-আকৃতি বাঁশির মতন, শিঙার মতন এক ধরনের বাদ্য, যেটা যুদ্ধক্ষেত্রে বাজানো হয়। সেই প্রলয় বিষাণ, যুদ্ধক্ষেত্রের বিষাণ, প্রলয় মানে যুদ্ধক্ষেত্র, ধ্বংসাত্মক একটা ব্যাপার, সেই প্রলয় বিষাণ বাজিয়ে তাকে আসতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, তোমার ধ্বংসের নিশান উড়বে। কোথায় উড়বে, কিভাবে উড়বে? প্রাচীনতার প্রাচীরকে ভেদ করে উঠবে। প্রাচীর প্রাচীর ভেদি, দুটো প্রাচীর শব্দের অর্থ কিন্তু এখানে আলাদা। অপূর্ব সুন্দর অলংকারের ব্যবহার করা হয়েছে এখানে। তোমরা যখন বড় হবে, আরো বড় হয়ে বাংলা নিয়ে পড়বে, তোমরা সেখানে ছন্দ অলংকারের ব্যবহার করবে, সেখানে তোমরা দেখবে যে এটা কিন্তু প্রকৃতপক্ষে একটি অলংকার, যেখানে বলা হচ্ছে যে প্রাচীর প্রাচীর ভেদি, দুটো প্রাচীর অর্থ এখানে আলাদা। একটা প্রাচীর মানে হচ্ছে প্রাচীনের, আরেকটা প্রাচীর মানে পাঁচিল। সমস্ত প্রাচীনতার পাঁচিল ভেঙে ভেদ করে তোমার নিশান উড়ুক। নিশান মানে হচ্ছে পতাকা। এইভাবে করে কিন্তু বিষয়বস্তু বিশ্লেষণ করতে হবে। বিষয়বস্তু যখন বিশ্লেষণ করবে তখন যেটা বলছো, অরিজিনাল যেটা টেক্সটে আছে সেটাও তোমাকে বলতে হবে, তার সঙ্গে এক্সট্রা মানে, এক্সট্রা অনেক শব্দের ব্যবহার, সেইটা করে করে বিষয়বস্তু বোঝাতে হবে। তবে কিন্তু এক্সপ্লেনেশন ব্যাং অন হবে, বা তোমার এক্সপ্লেনেশনটা যারা শুনছেন তারা শুনবেন। তো সেইভাবে করে কথা বলতে হবে, প্রেজেন্টেশন সেইভাবে করে করতে হবে। আশা করছি বুঝতে পারছো আমি কিভাবে প্রেজেন্টেশনটা করছি। এরপর কবি বলছেন, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এ হীন তথ্য কেড়ে। প্রকৃতপক্ষে এখানে গাজনের বাজনা বাজাতে বলা হচ্ছে। গাজনের বাজনা কেন? গাজন এমন একটি উৎসব যেটি চৈত্র মাসে সাধারণত সংগঠিত হয়, অর্থাৎ বছরের শেষ, নতুন বছরের শুরু, সেই সময় গাজনের বাজনা বেজে ওঠে। তাহলে গাজনের বাজনার সঙ্গে একটা নতুন কিছুর সূচনা এবং পুরানো কিছুর সমাপ্তি বোঝানো হচ্ছে। সেই গাজনের বাজনা কিন্তু মহাদেবের পূজা উপাচারের সঙ্গেও জড়িত। তার মানে বারবার রুদ্রদেব মহাদেবকে আহ্বান জানাচ্ছেন কবি তার কাব্যের মধ্যে, তার কবিতার মধ্যে, কারণ রুদ্রদেবই একমাত্র পারেন তার প্রলয়ঙ্কর রূপ নিয়ে সমস্ত যে অন্যায় অবিচার সেটাকে ধ্বংস করে পাপের পরিসমাপ্তি ঘটিয়ে সত্য স্বাধীন একটা নতুন দেশকে জন্ম দিতে। তো তাই জন্যই গাজনের বাজনা বাজা। কে মালিক কে সে রাজা, কে এখানে মালিক, কেই বা রাজা? প্রকৃতপক্ষে ইংরেজরা তখন নিজেদেরকে মালিকের জাত ভাবতো, রাজার জাত ভাবতো, আর সমস্ত ভারতবাসীকে পদানত করে তাদেরকে প্রজা ভাবতো, তাদেরকে অত্যাচার করতো। তো প্রকৃতপক্ষে মানুষের ওপর কেউ কিন্তু রাজা বা প্রজা হতে পারে না, মানবতাই সেখানে সব থেকে বড় সত্য। প্রতিটি মানুষ তার নিজের স্বাধীনতায় শ্রেষ্ঠ, প্রতিটি মানুষ তার নিজের জীবনের রাজা। রবীন্দ্রনাথ বলেছেন খুব সুন্দর কথা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে, আমরা সবাই রাজা। সত্যি তো, কে মালিক কে সে রাজা? আমরা সবাই সবার রাজা। তো সেই প্রশ্নটা এখানে করা হচ্ছে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, যেটা প্রকৃত সত্য তাকে কেউ কি শাস্তি প্রদান করতে পারে? প্রকৃতপক্ষে দেশের সন্তানেরা দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করবে, এর থেকে বড় সত্য কিছু হতে পারে না, কিন্তু তাদেরকেই তখন কারারুদ্ধ করে রাখা হচ্ছে। অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে দেশমাতৃকার মুক্তি প্রদানে যারা সৈনিক, যারা বিপ্লবী বীর, তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, ফাঁসি কাঠে চড়ানো হচ্ছে। এর তো মানা যায় না। মুক্ত স্বাধীন সত্যকে কোনোদিন শাস্তি দেওয়া যায় না। এরপরই সেই মোক্ষম লাইন কবি বলছেন, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এ হীন তথ্য কেড়ে। হীন তথ্য, নিচু তথ্য, ছোট কথা। কবির হাসি পায়। কে এরকম হীন তথ্য শেখাচ্ছে যে ভগবানকে ফাঁসি পড়ানো হবে, ফাঁসি কাঠে ভগবান ঝুলবে? ভগবান তিনি সমস্ত গুণের অতীত। যারা প্রকৃতপক্ষে দেশমাতৃকার বন্ধন মোচনের জন্য বীর বিপ্লবী হয়ে এগিয়ে এসেছিলেন, যারা দেশমাতৃকাকে মুক্ত করার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, তারা তো মানুষ নন, তারা ভগবান, তারা বীর। আমরা আজও পর্যন্ত ক্ষুদিরামের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমরা বিনয় বাদল দীনেশকে প্রণাম জানাই। কেন? তারা মহান কাজ করেছেন, সেই কারণে। তারা রীতিমতো ঈশ্বর তুল্য আমাদের কাছে, তারা মহান মনীষী। তাদেরকে কিন্তু আমরা কখনো সাধারণ মানুষের পর্যায়ে ফেলতে পারি না। তো যথারীতি তাই কবির হাসি পাচ্ছে যে ভগবান পড়বে ফাঁসি। ভগবানকে কি ফাঁসি পড়ানো যায়? ব্যঙ্গোক্তিমূলক কথা। উত্তর হলো না, যায় না। বক্রোক্তি অলঙ্কারের ব্যবহার।
সর্বনাশী, এরকম সর্বনাশের কথা কে শেখায়? শিখায় এই হীন তথ্যকে রে, এইরকম হীন নীচ তথ্য কে শেখাচ্ছে? প্রকৃতপক্ষে ইংরেজ সরকারের দমনমূলক নিপীড়নমূলক নীতিকে মানতে পারছেন না কবি কাজী নজরুল ইসলাম। তাই তিনি ভাঙার গান কবিতায় নিজের বক্তব্য, নিজের যে একটা স্বাধীনতাকামী চিন্তা চেতনা, সেটাকে প্রকাশ করছেন এইভাবে। তো মোটামুটি ভাবে এইভাবে করে তুমি তোমার পার্টটা শেষ করবে। আমি মাঝখানে অনেক এক্সট্রা কথা বললাম তোমাদেরকে বোঝানোর জন্য, সেই জন্য টাইমটা একটু বেশি লাগতে পারে। চেষ্টা করবে 5 মিনিটের ভেতর ডেমো কমপ্লিট করে দিতে। এবার তোমার এই পুরো কথাটা তারা নাও শুনতে পারেন, হাফ শোনার পর হয়তো তারা বললেন যে ঠিক আছে হয়ে গেছে, চলে আসুন, বসে পড়ুন বা চলে আসুন। তো যে পর্যন্ত থামিয়ে দেবেন ব্যাস, দ্যাটস ইট। কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু তুমি বলছো ততটুকুর মধ্যে রিপিটেশন অফ ওয়ার্ড, রিপিটেশন অফ সেন্টেন্স না থাকে। ওই বারবারই বলছো স্বাধীনতার প্রেক্ষাপটে লেখা কবিতা, স্বাধীনতা সংগ্রামীদের জন্য লেখা, অন্যায়ের প্রতিবাদ করেছেন নজরুল, আবার ঘুরিয়ে বলছো অন্যায়ের প্রতিবাদ করেছেন নজরুল, এই একটা স্বাধীনতার জন্য লেখা, স্বাধীনতার যে একটা চরম সংগ্রামের ব্যাপার সেটা নিয়ে কথা বলা হচ্ছে। এক কথা বারবার বললে শুনতে ভালো লাগবে না। আমি যে পড়ালাম, গোটা ডেমনস্ট্রেশনটা দিলাম, দেখবে শব্দের প্রচুর ব্যবহার করেছি আমি, প্রচুর ভার্সেটাইলিটি অফ ওয়ার্ড, প্রচুর শব্দ, নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যাটা করছি। এক কথা বারবার বলছি না, যে জায়গায় প্রয়োজন পড়ছে শব্দের মানে বলা, শব্দের মানে বলছি। কারার ওই লৌহ কপাট, কারা মানে কি? বন্দিশালা। লৌহ কপাট মানে কি? লোহার দরজা। ভেঙে ফেল কর্ডের লোপাট, কেন ভাঙতে বলা হচ্ছে? সাধারণভাবে তো আমরা বাচ্চাদেরকে বলি কোনো কিছু ভাঙবে না, এই বেঞ্চ ভাঙবে না, টেবিল ভাঙবে না, তাহলে এখানে কেন বলছি ভাঙতে? কারণ এই ভাঙা মানে কি? ভাঙার গান নামকরণের বিশ্লেষণ ছোট করে দিলাম, সবকিছু করছি ছোট করে করছি। এই জায়গাগুলো একটু ধরবে। এছাড়াও আরো কম্প্যাক্ট কংক্রিট ডেমো আমি চেষ্টা করব একটা দুটো দেওয়ার। স্পেসিফিক্যালি যারা ডেমনস্ট্রেশনের ক্লাস পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, আমি বারবার বলছি মাত্র 499 এর বিনিময়ে ডেমোর ক্লাস তোমরা পারচেস করতে পারো। সেখানে কিন্তু আর আমি বোঝাবো না এত কিছু, জাস্ট ডাইরেক্ট ডেমোটাই দেওয়া থাকবে। 4 মিনিটের, 4.5 মিনিটের, 5 মিনিটের ছোট ভিডিওস থাকবে, টোটাল 8টা ভিডিও থাকবে। সেটা দেখেও ডিরেক্ট মুখস্থ করে চলে যেতে পারো। যাদের মনে হচ্ছে যে এইভাবে বলতে পারবে না বা বলার মধ্যে সমস্যা আছে, জড়তা আছে, তারা রেডি করে চলে যেতে পারো। তো সেই রকম আমি ইনস্ট্যান্ট কিছু জিনিস দিতে চাইছি তোমাদেরকে, কারণ প্রচুর কলস আসছে, SMS আসছে, প্রচুর মানুষ আমাকে বলছো যে ডেমো দিতে প্রবলেম হচ্ছে বা কথাবার্তা স্পিকিং এ স্মার্টনেস নেই। সেই জায়গাটা আমি চেষ্টা করছি কভার করে দিতে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।